সাউন্ডের আবার কি হলো? সাউন্ড শোনা যাচ্ছে না পুরো। হ্যাঁ, এবার মনে ঠিক আছে না? হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার আশা করছি হ্যাঁ সাউন্ড ঠিক আছে। আচ্ছা, এবার আশা করছি শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আর অনেকে জিজ্ঞেস করছে কেমন আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, ঠিক আছে। এবার আশা করছি সব ক্লিয়ার। সো যদি সব কিছু ক্লিয়ার হয় তাহলে আমরা আমাদের মূল ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে আসলে আমরা আইসিটি এই চ্যাপ্টারে আলোচনার পাশাপাশি আমরা আইসিটি বিষয়ে, আইসিটি সম্পর্কে তোমাদের রিসেন্টলি অনেক প্রশ্ন তোমাদের মনে আছে, সো ওই প্রশ্নগুলোর উত্তর আমি আজকে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? তো তোমরা এই লাইভ ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও আর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো প্রথমেই দেখো, আমরা সংখ্যা পদ্ধতি এই চ্যাপ্টার উপর আগেও অনেকগুলো লাইভ ক্লাস নিয়েছি, 2-3টার মতো। সো আজকে আমরা মূলত ওই ক্লাসগুলোরই একটা রিভিউ করব। আচ্ছা, সো শুরু করা যাক। সো প্রথমে সংখ্যা পদ্ধতি আমরা জানি, এটা আমরা প্রিভিয়াস কিছু ক্লাসে আলোচনা করছি। মোটামুটি আমাদের এই সিলেবাসে 4টা সংখ্যা পদ্ধতির কথা বলা আছে, যার মধ্যে একটা হলো আমার বাইনারি, একটা হলো আমার ডেসিমেল বা দশমিক, একটা হলো আমার অক্টাল বা আর একটা হলো আমার হেক্সাডেসিমেল। এই 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে মূলত আলোচনা করা আছে। সো আজকে বেসিক্যালি আমরা ফোকাস করব এই সংখ্যাগুলোর কনভার্সেশন। সো এর আগে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো এই সংখ্যা পদ্ধতির ইতিহাস, যেগুলো নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসে কথা বলতেছিলাম, সংখ্যা পদ্ধতির ইতিহাস। ঠিক আছে? এটা নিয়ে আমরা কথা বলেছি অলরেডি প্রিভিয়াস ক্লাসে। আচ্ছা, ইতিহাস নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। সো তোমরা এটা একটু দেখবা। এরপরে বিভিন্ন সংখ্যা পদ্ধতির, এই যেগুলো ভর্তি পরীক্ষার জন্য গিয়ে বিভিন্ন সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য, এগুলো আমরা দেখেছিলাম। এরপর আমরা দেখেছিলাম পজিশনাল, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এগুলো আমরা দেখেছিলাম। পজিশনাল, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই জিনিসগুলো আমরা আগে দেখেছি। ঠিক আছে? সো আজকে বেসিক্যালি আমরা এই জিনিসগুলো আলোচনা করব না। আজকে আমরা সরাসরি এর পরের যে টপিক সংখ্যা পদ্ধতির রূপান্তর, সেটা আমরা চলে যাব। সংখ্যা পদ্ধতির রূপান্তর। ঠিক আছে? তো আজকে আমরা মূলত আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর। এরপর আমরা আস্তে আস্তে বাইনারি যোগ বিয়োগ বা বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। সো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই সংখ্যা পদ্ধতির রূপান্তর। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি আমাকে একটু কমেন্ট করে জানাতে পারবা, এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, আমরা তো জানি 4টা সংখ্যা পদ্ধতি আছে, এই রূপান্তরগুলো তোমার কত ধরনের হয়, অর্থাৎ তুমি কতভাবে এই সংখ্যা পদ্ধতিগুলো রূপান্তর করো, একটু কমেন্টে জানাতে পারো আমাকে। অর্থাৎ আমার প্রশ্ন বুঝতে পারলা কি না? আমি যেটা তোমাদেরকে প্রশ্ন করেছি যে সংখ্যা পদ্ধতি রূপান্তর, যেমন বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, এই রূপান্তরগুলো মূলত কতভাবে করা যায়, যদি কেউ জেনে থাকো একটু কমেন্টে জানাও। তো সংখ্যা পদ্ধতি রূপান্তরের প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো দশমিক থেকে বাইনারি। ঠিক আছে? আমরা প্রথমে যেটা দেখব দশমিক থেকে বাইনারি। ঠিক আছে? সো এইটাগুলো আমি কমেন্টে জানাও তো এই সংখ্যা পদ্ধতি রূপান্তরগুলো কত ধরনের হয়, মানে আমরা কত ধরনের রূপান্তর করতে পারি। আচ্ছা, সো তোমরা দেখবা, তোমরা এটা হিসাব করে দেখবা যে সংখ্যা পদ্ধতির রূপান্তর টোটাল 12 ভাবে হয়, টোটাল 12 ভাবে। ঠিক আছে? মানে টোটাল তুমি যে যত ধরনের রূপান্তর করো না কেন, বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি, হেক্সাডেসিমেল টু অক্টাল, অক্টাল টু বাইনারি, এই রূপান্তরগুলো দেখবা তুমি যদি কাউন্ট করো তোমার রেজাল্টটা আসবে 12। অর্থাৎ তুমি এই রূপান্তরগুলো টোটাল 12 ভাবে করতে পারো। বাট আমরা এই 12 ভাবে দেখবো না, আমরা জাস্ট একটু শর্টকাট ওয়েতে খুব সিম্পলি কীভাবে এই রূপান্তরগুলো করা যায় সেই জন্য দেখবো। এটা দেখার জন্য আমরা প্রথমে যে সংখ্যা পদ্ধতিটা দেখবো সেটা হলো দশমিক থেকে আমাকে কীভাবে বাইনারি কনভার্ট করতে হয়। ধরো তোমার একটা দশমিক নাম্বার দেওয়া আছে, সাপোজ ধরো তোমার দেওয়া আছে ধরো 25, একটা দশমিক নাম্বার তোমার দেওয়া আছে, তোমাকে বললো
এটার বাইনারি কত, ঠিক আছে? সো এটার বাইনারি কত তোমরা আমাকে কমেন্ট করতে থাকো, যেটার বাইনারি কত, এই ফাঁকে আমি এটার অ্যান্সারটা বের করে ফেলি, ঠিক আছে? সো মনে রাখবা, যখন তুমি দশমিক থেকে তুমি যখন কোনো বাইনারিতে কনভার্ট করবা, সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, আমরা বিসিডি কোডের হেল্প নেব। বিসিডি কোডের নাম তোমরা অনেকেই শুনেছো, বাইনারি কোডের ডেসিমাল। আর দশমিক থেকে আমরা যখন বাইনারিতে যাব, আমরা ইউজুয়ালি কী করবো, বিসিডি কোডের হেল্প নিব, ঠিক আছে? সেটা কীভাবে দেখো, আমরা এই সংখ্যাগুলোকে লিখবো। সাপোজ প্রথমে লিখবো আমি 1, ঠিক আছে? 1 আমি লিখব। এরপর 1-এর দ্বিগুণ হচ্ছে 2, সেটাকে আমি লিখব। 2-এর দ্বিগুণ কত? 4, সেটাকে আমি লিখব। 4-এর দ্বিগুণ 8, সেটাকে আমি লিখব। 8-এর দ্বিগুণ 16, 16-এর দ্বিগুণ 32, ঠিক আছে? এখন দেখো, এখানে আমার প্রথম যে সংখ্যাটা আছে 25, আমরা দেখব এখান থেকে কোন সংখ্যাগুলোকে যোগ করলে এই 25 পাওয়া যায়। সো যে কোনো দশমিককে তুমি যখন বাইনারিতে নিবা, তোমার কাজ হবে এই বিসিডি কোডের যে একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা লিখে ফেলা। আমরা ইউজুয়ালি জানি বিসিডি কোড মূলত 4 বিটের হয়, বাট আমরা প্রয়োজন অনুসারে এটাকে এক্সটেন্ড করতে পারি, ঠিক আছে? সো দশমিক থেকে তোমাকে যখনই বলবে বাইনারি দিয়ে, তুমি কী করবা, এগুলোকে লিখে ফেলবা। বাট তোমার সবগুলো লেখার দরকার নেই, তুমি কতটুকু লিখবা, তুমি দেখবে এখানে সংখ্যাটা কত আছে, 25। তো আমরা জানি যে 25 যদি তুমি এটাকে যদি কনভার্ট করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার 32 কিন্তু লেখা লাগে না, কারণ 32 25 থেকে বড়, যে কারণে এক্ষেত্রে আমরা 32কে লিখবো না। এখন আমরা দেখব এই যে আমি কোডগুলো লিখলাম, এর মধ্যে কোনগুলাকে নিলে বা কোনগুলাকে যোগ করলে 25 পাওয়া যায়। দেখো তো কোনগুলাকে নিলে, আমি প্রথমে 16কে নেওয়া যায় 16, এরপরে 8কে নেওয়া যায়, তাহলে কত হলো, 16 আর 8 24, 24 আর 1 25, ঠিক আছে? সূত্রটা হলো এরকম, নিয়মটা হলো এরকম, তুমি এরকম লিখবা, দেখবা যে এই সংখ্যাটা তৈরি করতে কাকে কাকে লাগে, ঠিক আছে? তুমি কি দেখবা, এই সংখ্যাটা তৈরি করতে কাকে কাকে লাগে। সো মনে রাখবা, যাকে যাকে লাগবে তাকে দিবা তুমি 1, আর যাকে যাকে লাগবে না তাকে দিবা 0। সো নিয়মটা বুঝতে পারলাম কি না? আমি আবার বলতেছি, যে ডেসিমেল নাম্বারটা তোমার দেওয়া আছে এটা এরকম থাকবে, তুমি এরপরে কি করবা, তোমার বিসিডি কোডের যে সিকোয়েন্সটা আছে সেটা তুমি লিখবা, ঠিক আছে? তুমি লিখলা 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16। এরপরে আমরা কেন লিখলাম না, কারণ 16-এর পরে আসবে 32, 32 সেই সংখ্যাটা আমাদের 25-এর চাইতে বড়, যে কারণে 32 লেখার কোনো দরকার নাই। সো এবার আমরা কী করবো, আমরা দেখবো এই 25 তৈরি করতে কাকে কাকে লাগে, যাকে যাকে লাগবে তাকে দিব আমি 1, আর যাকে যাকে লাগবে না তাকে দিব আমি 0। তো সূত্রটা কি, দেখো এখানে কাকে কাকে লেগেছে 16, 8, 1, তার মানে কি, যাকে যাকে লেগেছে সে হবে 1, আর যাকে যাকে লাগেনি সে হবে 0। এইটাই তোমার অ্যান্সার, ঠিক আছে? এভাবে তোমাকে যে কোনো ডেসিমেল নাম্বার দেখ, তুমি কি করবা, জাস্ট তুমি এই বিসিডি কোডের সিকোয়েন্সটা লিখবা, কতটুকু লিখবা, দেখবা তোমার গিভেন যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কীরকম, সেই নাম্বারটা দেখবা এরকম লিখতে থাকবে। যেমন এখানে আমার 16-এর পরে 32 ছিল, 32 আমি লিখিনি কেন, কারণ 25 তৈরি করতে 32 আমাদের দরকার হয় না, যে কারণে আমরা 32 লিখিনি। সো তোমরা যদি এই জিনিসটা বুঝে থাকো, তাহলে আমি তোমাদের একটা করতে দেই, তোমরা দেখি কতটুকু বুঝেছো। আমি সাপোজ তোমাকে একটা করতে দিলাম, ধরো 42, এটা তোমার একটা ডেসিমেল নাম্বার আছে, আমি বললাম এটার বাইনারি কত হবে, সেটা একটু আমাকে করে দেখাও তো, আমি তোমাদের কমেন্টটা চেক করছি। আচ্ছা, অনেকে বলছে দশমিক, যদি আমার এখানে তো পূর্ণাংশ আছে, যদি এটা ভগ্নাংশ পাঠা থাকে সেই ক্ষেত্রে কী হবে। হ্যাঁ, সেটার আনসার আমরা বলবো। হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছে 42 এর বাইনারিটা কত হবে। হ্যাঁ, আইসিটি বিষয়ক জিএসটিতে আইসিটি নিয়ে যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব ক্লাসের শেষের দিকে। সো সমস্যা নেই, আমরা সকল প্রশ্নের উত্তর যেগুলো তোমাদের মনে আছে, আমরা আজকে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে আমাকে এইটার বাইনারি একটু কনভার্ট করে দাও, ঠিক আছে? আচ্ছা, সো আমরা দেখি এই বিষয়টা কীরকম হয়। দেখো 42, সো আবার আমরা বিসিডি কোডের সিকোয়েন্সটা লিখবো, 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, 16-এর দ্বিগুণ 32। এবার কিন্তু আমার 32 লিখতে হবে। কেন লিখতে হবে, কারণ এবার 42 আছে। দেখো 32-এর দ্বিগুণ কত, 64, বাট 64 কি আমার লাগবে, লাগবে না, সো 64কে আমি লিখবো না। সো এখানে আছে আমার 42, আমি দেখবো ওই 42 তৈরি করতে কাকে কাকে লাগে। সো যাকে যাকে লাগবে তাকে দিব আমি 1, আর যাকে যাকে লাগবে না তাকে দেবো আমি 0। দেখো 42 তৈরি করতে কাকে কাকে লাগে, অবশ্যই 32কে লাগবে, তার 32 হয়ে গেল, আর লাগবে তোমার 10, তাহলে এবার কি, এই 8 লাগলো, কত হয়ে গেল 40, এবার আবার কত লাগবে 2,
তারপরে কাকে কাকে লেগেছে 32কে 8কে আর 2কে। তো যাকে যাকে লেগেছে তাকে দিব আমি 1, আর যাকে যাকে লাগেনি তাকে দিব আমি 0। শেষ। সো একদম সিম্পল। আর এখানে একটা প্রশ্ন অনেক করতে, ভাইয়া এটা আমরা 2 গুণ 2 গুণ কেন নিচ্ছি? কারণ দেখো ভাই, আমরা এখানে কি করতেছি, বাইনারি নিয়ে কাজ করতেছি। সো যেহেতু আমরা বাইনারি নিয়ে কাজ করতেছি, যেন একটা নাম্বার দ্বিগুণ আকারে, এরকম সিকোয়েন্সটা। ব্যাপারটা বুঝলাম কিনা? এখানে আমরা দ্বিগুণ কেন করতেছি? কারণ এটা আমার বাইনারি, এই জন্য এখানে 2 দেখে আমরা প্রত্যেকটাকে দ্বিগুণ করতেছি। ঠিক আছে? আচ্ছা, এটা আশা করছি তোমরা ক্লিয়ার। জাস্ট যে কোনো ডেসিমেল নাম্বার তোমাকে দিক, তুমি জাস্ট এভাবে সিম্পলি এভাবে করে করতে পারবা। এখন যে প্রশ্নটা একটু বেশি আসছে সেটা হলো, ভাইয়া এখানে তো আপনি পূর্ণাংশ আছে, সেটাকে তো আপনি ভাই চালাকি করে করে ফেললেন, যদি এখানে ভগ্নাংশ থাকে তাহলে কি হবে? হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। ধর এখানে আমি ভগ্নাংশ দিয়ে দিলাম, ঠিক আছে? সো এখানে আমি ভগ্নাংশ দিয়ে দিলাম, তাহলে কি হবে? তাহলে আমরা এই টেকনিকটা কীভাবে অ্যাপ্লাই করব? সো দেখো, আমরা যখন নিয়ম শিখেছিলাম যে ডেসিমেল থেকে তুমি যখন দেখো, আমরা যখন নর্মালি যখন এই অঙ্কগুলো করতাম, ধরো তোমার ডেসিমেল থেকে যখন আমরা বাইনারি করতাম, আমরা কি করতাম, এই পার্টটাকে আমরা ভাগ করে 2 দিয়ে ভাগ করে করে লিখতাম ভাগশেষগুলো, আর এই পার্টটা কি করতাম, ভগ্নাংশ যে পার্টটা আছে সেই পার্টটাকে আমি করতাম 2 দিয়ে গুণ করে করে লিখতাম, তাই তো? এভাবে আমরা করতাম। বাট যেহেতু আমাদের ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর নাই, কোনো ইউনিভার্সিটিতেই ক্যালকুলেটর নাই, শুধু ইঞ্জিনিয়ারিংগুলো বাদে, সেই ক্ষেত্রে তোমাকে এই মানে ভগ্নাংশ পার্ট, এই পার্টটা দেওয়ার চান্স খুব কম। যেহেতু তোমার এই জিনিসগুলো করতে তোমার ক্যালকুলেটর লাগতেছে। যদি এরকম সিম্পলটি 2.5 দেয়, তাহলে তো অনেক ইজি, 2.5কে তুমি 2 দিয়ে গুণ করলা, এগুলো তো অনেক ইজিলি আমরা করতে পারবো। তাহলে কি আসলো, ধরো 0.50, এবারে 0.50কে আবার যদি তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু তোমার অনেকটা হয়ে গেল, এটা হয়ে গেল 1.00। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমার হয়ে যাচ্ছে, ধরো 0 আর 1, এটা কিন্তু আমরা ইজিলি হচ্ছে, ধরো 0.25। তার মানে তোমাকে যদি এইরকম মানে ভগ্নাংশ প্লাস পূর্ণাংশ 2 পার্টটা দিয়ে এমসিকিউ দেয়, সেই ক্ষেত্রে তোমাকে এরকম একটু সিম্পল টাইপের দিবে, যাতে তুমি একটা বা 2টা স্টেপ করলে তোমার অ্যান্সারটা চলে আসে। যেমন এই ক্ষেত্রে যদি আমরা এটাকে বাইনারিতে করি, তাহলে কত আসবে আমার, 0 আর 1, ঠিক আছে? তার মানে এই পার্টটাকে যদি আমি পুরোপুরি লিখি, তাহলে এটা বাইনারি রূপ কত আসবে, এটা ছিল 1 0 1 0 1 0, আর ওই ভগ্নাংশ পার্টের জন্য আসবে 0 1, ঠিক আছে? সো আবারও বলতেছি, ইউজুয়ালি তোমাদের পূর্ণাংশ পার্টেই দেবে, ভগ্নাংশ পার্টটা দেওয়ার চান্স খুব কম। যদিও দেয় তাহলে এরকম সিম্পল দিবে 0.25, যাতে তুমি 2-3টে স্টেপ করলেই হয়ে যায়। আর একটা টেকনিক এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবা, সেটা হলো, ধরো এই প্রশ্নটাই তোমার ভর্তি পরীক্ষা আসছে, এখানে 4টা অপশন আছে, ঠিক আছে? সেটাকে আমি আপাতত মুছে দিচ্ছি। ধরো এই প্রশ্নটাই তোমার ভর্তি পরীক্ষা আসছে, তো সেক্ষেত্রে ধরো অনেকগুলো অ্যান্সার আছে। ধরো প্রথমে আমি সঠিক অ্যান্সারটা লিখি 1 0 1 0 1 0 1 0 1 0 0.01, এরপরে পরেরটা কিনা থাকলো 1 0 1 1 0 1.001, পরেরটা কিনা থাকলো 1 1 0 1 1 0.0101। সো গ নাম্বারে থাকলো কিনা 1 1 1 0 0 1.10। দেখো এখানে 4টা অপশন, ঠিক আছে? তো ভর্তি পরীক্ষায় যদি তোমাদের এই ধরনের ম্যাথ দেয়, যেখানে ভগ্নাংশ পূর্ণাংশ 2 পার্টি আছে, সেই ক্ষেত্রে তোমাকে হয়তো বা এরকম দিবে অপশনগুলা, যে তুমি পূর্ণাংশটা যদি ঠিকভাবে বের করতে পারো, দেখবা পূর্ণাংশ এই 4টা অপশনের মধ্যে শুধু একটার ক্ষেত্রে মিলে, অপশনগুলো তোমাকে এভাবেই দিবে। সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। যদি তোমার ভগ্নাংশ পার্ট থাকে, হয় এটাকে তোমার অনেক সিম্পল ফর্মে দিবে, অথবা তোমার অপশনগুলো এমনভাবে দিবে যাতে তোমার শুধুমাত্র পূর্ণাংশ পার্টটা একটা অপশনেই যাতে কারেক্ট। সো দেখো, এইটার জন্যই কিন্তু আমার পূর্ণাংশ অংশটা কারেক্ট, বাকিগুলো কিন্তু পূর্ণাংশ অংশটাই ভুল। তার মানে তোমার এই দশমিক পার্টটা কিন্তু চেক করার এই দরকার নাই। সো এখানে তোমরা একটা চালাকি বা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে হয়তোবা তোমার অপশনগুলো যদি থাকে এভাবে থাকবে, যাতে তোমার পূর্ণাংশটা তুমি যদি বের করতে পারো, পূর্ণাংশের কারেক্ট অ্যান্সার শুধু একটা অপশনেই থাকবে। সো এটা নিয়ে আসলে চিন্তা করার কোনো কারণ নাই। সো এখানে হয় তোমাকে অনেক সিম্পল ফর্মে দেবে এই ভগ্নাংশটা, অথবা তোমাকে এই ধরনের এমন অপশন দিবে যেখানে তুমি যদি পূর্ণাংশটা বের করো, তুমি অটোমেটিক্যালি কারেক্ট অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, সেটা গেল আমার দশমিক থেকে কীভাবে বাইনারি করব। আচ্ছা, এরপরে আমরা বাইনারি থেকে দশমিক আর একটা বিষয় আমরা দেখব, সেটা হলো
আচ্ছা, এরপর আমরা যেটা দেখব, ধরো এবার আমরা দশমিক থেকে যদি বাইনারি দেখলাম, তো এবার আমরা দেখব যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, যে কোনো সংখ্যা পদ্ধতি, যে কোনো সংখ্যা পদ্ধতি এখানে বুঝাবো আমরা বাইনারি, এরপরে অক্টাল, এরপরে আমরা বুঝাবো হেক্সাডেসিমেল। ঠিক আছে, হেক্সাডেসিমেল। এই তিনটা থেকে আমরা কিভাবে দশমিকে আসতে পারি। ঠিক আছে, সো এটা আমরা দেখব যে এই যে কোনো সংখ্যা পদ্ধতি যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে আমরা কিভাবে দশমিকে আসতে পারি। সো এটা করার জন্য আমরা যে জিনিসটা করব সেটা হলো, ধরো আমরা একটা সংখ্যা রেখার মতো করে চিন্তা করব। ধরো এই সংখ্যা রেখার এই ধরো আমার আছে এখানে 0, এইদিকে আছে 1, এইদিকে আছে 2, এইদিকে আছে 3, এদিকে আছে 4, আর এইদিকে আছে ধরো এখানে আমি একটা পয়েন্ট ধরে নিলাম, এটাকে আমি বলবো রেডেক্স পয়েন্ট। এদিকে আছে ধরো আমার -1, এদিকে আছে -2, এদিকে আছে -3, এদিকে আছে -4, এভাবে সামনে আছে। সো আমরা বেসিক্যালি সংখ্যা রেখা জায়গাটা দেখেছি, সংখ্যা রেখার কিন্তু তোমার এই দিকটা সাধারণত মাইনাস থাকে, এই দিকটা প্লাস থাকে। বাট এখানে আমরা ট্রিক্স অ্যাপ্লাই করবো, সেটা হলো আমরা নতুন একটা সংখ্যা রেখা আমরা এঁকেছি, যেটা দ্বারা আমরা কী করতে পারবো, যে কোনো সংখ্যা পদ্ধতিকেই খুব সহজেই দশমিকে কনভার্ট করতে পারবো। সেটা কীভাবে দেখো, সাপোজ আমাকে একটা সংখ্যা বলে দিল 82, ধরো এটা আছে তোমার অক্টালে, তোমাকে বললো এটা ডেসিমেলে কত হবে। তো আমাকে এরকম একটা প্রশ্ন করলো, এটার অ্যান্সারটা তোমরা কমেন্টে লিখতে থাকো। সরি, এটা তো 82 না, সরি এটা 72 হবে, সরি 82 হলে সেটা তো এক্সাক্ট। ধরো 72 একটা সংখ্যা আছে, এটাকে তোমাকে বললো ডেসিমেলে নেওয়ার জন্য। সো এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, দেখো এখানে কিন্তু আমার কি নাই, ভগ্নাংশ পার্ট নেই। এই পার্টটাকে আমরা বলবো রেডেক্স পয়েন্ট, বা যেটাকে আমরা নর্মালি ভুল করে হলেও মাঝে মাঝে দশমিক বলে থাকি, এটা হলো আমাদের রেডেক্স পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এই কনভার্সনটা আমরা নর্মালি কী করতাম, এই 2কে আমরা কি করতাম, লিখতাম কত 2 × 8⁻0, আর এর সাথে যোগ করতাম কি 7 × 8⁻1। ঠিক আছে, এটা আমরা করতাম, তাহলে আমার অ্যান্সারটা আসতো, এখানে আসতো 7 × 56, 56 আর এখানে 2, 58, এইটা আসতো আমার অ্যান্সার। ঠিক আছে, সেটা হলো আমাদের নর্মাল প্রসিডিউর। সেটা কি আমরা কি করব, প্রথমে আমরা এখান থেকে 8⁻0 যে সংখ্যাটা থাকবে তাকে 8⁻0, তারপর 8⁻1 এভাবে গুণ করে থাকবো, এটা আমাদের নর্মাল নিয়ম। দেখো এটা না করে আমরা প্রত্যেকটা এই যে প্যাটার্নটাকে আমরা এই গ্রাফের মাধ্যমে যদি দেখি, বা এই যে সংখ্যা রেখাটার মাধ্যমে দেখি, তাহলে আমাদের একটা সংখ্যা রেখা দিয়ে আমাদের তিনটেই কভার হয়ে যাবে। তো সেটা কীভাবে দেখো, যদি তোমাকে বলে ধরো যে কোনো সংখ্যা পদ্ধতি, ধরো এখানে আমি লিখলাম ধরো 56, ধরো এটা আছে 16, এটাকে তোমার ডেসিমেলে কত হবে। সো এই ধরনের যদি বলে, তাহলে আমরা কী করবো, আগের মতোই সেম নিয়ম। দেখো এখানে কিন্তু এই হলো রেডিক্স পয়েন্ট, যেহেতু এখানে রেডিক্স পয়েন্ট নাই, এইদিকে পাওয়ার কত 0, সেটাকে আমি লিখবো, ধরো তুমি যদি এখানে বাইনারি থেকে দশমিকে যাও, তাহলে তুমি গুণ করবা 2 দিয়ে, মানে 2⁻0 দিয়ে যে সংখ্যাটা থাকবে। তুমি যদি পরেরটা হবে 2⁻1, পরেরটা হবে 2⁻2, বাট তুমি যদি বাইনারি না করে তুমি যদি অক্টালে করো, তাহলে সেটা হবে 8⁻0 থেকে এদিকে শুরু হবে, এটা হবে 8⁻1, এটা হবে 8⁻2, এর সাথে যেটা গুণ সেটা লিখবো। আবার এইটা যদি তোমার হেক্সাডেসিমেল হয়, তাহলে গুণ হবে 16 দিয়ে, যেমন 16⁻0। সেমভাবে যদি আমার দশমিক থাকে, ধরো এখানে 56 পরে আমি একটা দশমিক দিয়ে দিলাম, সাপোজ ধরো বলে দিলাম আমি 25, সেটাকে বললাম আমি ধরো এটা অক্টালে আছে, এটাকে ডেসিমেলে কত হবে। সো এবার কিন্তু আমার এই রেডিক্স পয়েন্ট আছে, দেখো রেডিক্স পয়েন্টের এই পার্টটা কী হবে, 0 থেকে শুরু হচ্ছিল, আর রেডিক্স পয়েন্টের এই পার্টটা কত থেকে শুরু হবে, -1 থেকে। সো দেখো এইটাকে যদি আমাকে বলে যে তুমি এটাকে কিসে নাও, দশমিকে, মানে তোমার দশমিকে নাও, সেক্ষেত্রে আমরা কী করবো, এই 6কে লিখবো ইন্টু কি, যেহেতু অক্টাল এটা হবে 8⁻0, যেহেতু অক্টাল আমি লিখবো 6 × 8⁻0, এই প্লাস দিব, এবার এটা থাকবে 1, তার মানে এটা হবে আমার 8⁻1 ইন্টু এখানে কত আছে 5। ঠিক আছে, এই হলো আমার রেডিক্স পয়েন্ট, এটা থাকলো। রেডিক্স পয়েন্টের পর কত আছে আমার 2, সো এখানে আমার অক্টালে সুতরাং কত আসবে 8⁻1 গুণ কত হবে 2 প্লাস এরপরে একবারটা কত 5, এটা কত ছিল আমার 8⁻2 ইন্টু 5। এবার এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমার অ্যান্সার। তো বিষয়টা আমরা বুঝলাম কি না, সেটা যদি অক্টাল না হয়, যদি তোমার এখানে ধরো এটা হেক্সাডেসিমেল হইতো,
তাহলে 8-এর জায়গায় কত হইতো 16, 8-এর জায়গায় কত হইতো 16। যদি হেক্সাডেসিমেল না হয়ে তোমার বাইনারি হইতো, ধরো তো বাইনারি তো আবার সেখানে তো 0 1 থাকবে, ধরো এটা 0 আমি বললাম 1 0 1 0 0 1, সেক্ষেত্রে কত হইতো, এটা আবার 2 দিয়ে হইতো। তার মানে এই গ্রাফটা তোমরা যদি একটু রেখাটা তোমরা যদি একটু মাথায় রাখতে পারো, সেই ক্ষেত্রে তোমার যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি তোমাকে দশমিক আসতে বলে, তুমি জাস্ট এই গ্রাফটা একটু মনে মনে এঁকে নেবা বা জাস্ট একটু রাফ করে নিবা, রাফ করে জাস্ট তুমি কী করবা, এই রেডেক্স পয়েন্ট সোজা রেডেক্স পয়েন্ট থাকবে, এরপরে তুমি কী করবা, এখানে তোমার যে ভগ্নাংশের মানে পূর্ণাংশ পার্টটা সেটাই 0 থেকে এইদিকে আসবা। দেখো এখানে আবার তীর চিহ্ন দিয়ে কী বুঝতেছে, তুমি এইদিকে আসো, আর এই তীর চিহ্ন দিয়ে কী বলতেছে, তুমি এখান থেকে এইদিকে যাও। সো এই গ্রাফটা তোমরা যদি একটু মাথায় রাখতে পারো, তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসার একটা ইজি ওয়ে তোমরা পেয়ে যাবা। আমরা ইজিলি কী করি, বাইনারি থেকেও দশমিক শিখি, অক্টাল থেকে দশমিক শিখি, আবার কি হেক্সাডেসিমেল দশমিক আলাদা আলাদাভাবে শিখি, বাট এবার আলাদা আলাদাভাবে শেখার কোনো দরকার নাই। তুমি জাস্ট এই গ্রাফটা মাথায় রাখো, তাহলে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে তুমি ইজিলি যেতে পারবা। ঠিক আছে, এতটুকু বুঝলে কিনা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, অনেকে বলছে আর একবার রিপিট করেন। আচ্ছা, আমি আবার বলতেছি, তোমার যে কোনো সংখ্যা পদ্ধতি বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল থেকে তোমাকে যদি বলে দশমিকে যাইতে, তুমি একটা সংখ্যা রেখা চিন্তা করবা, সংখ্যা রেখা তুমি এইদিকে একটা রেডিক্স পয়েন্ট আঁকবা, মানে যেটাকে আমরা নর্মালি দশমিক বলি, বাট দশমিক ঠিক না, রেডিক্স পয়েন্টটা তুমি ধরবা। রেডিক্স পয়েন্ট এইদিকে তুমি 0 1 2 3 4 এভাবে লিখবা, এইদিকে কি -1 -2 -3 এভাবে লিখবা। লেখার পরে তোমার যে সংখ্যাটা আছে, ধরো এই সংখ্যাটাই বাইনারি আছে, এটাকে আমি দশমিকে নিব। সো আমি কী করবো, এই 0 মানে হলো 2 টু দি পাওয়ার 0, এটার সাথে আমি গুণ দিব, এখানে কত আছে দশমিকের পর এটা 1, এই প্লাস এরপর কত এই 1 মানে 2 টু দি পাওয়ার 1, এটার সাথে আমি গুণ দিব, এটার পর কত আছে এই যে 0, এরপর প্লাস এখানে কত আছে 2, তার মানে এখানে কত 2 টু দি পাওয়ার 2, গুণ দিব কত এই যে এখানে কত আছে 1, এরপরে এই যে এই সেই রেডিক্স পয়েন্ট এই গেল, এরপর এখানে কত আছে -1, আমি কত গুণ দেবো 2 টু দি পাওয়ার -1, এটার সাথে গুণ দিব কত এই রেডিক্স পয়েন্ট, এটার সাথে গুণ দিব কত 0 দিলাম, এই কত 2 টু দি পাওয়ার -2, এটার সাথে আমি গুণ দিব কত, এরপর কত আছে 0 প্লাস এরপর কত আছে 2 টু দি পাওয়ার -3, এর সাথে আমি কত গুণ দিব 1। সো এরপর আমি যদি জিনিসটা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার হয়ে যাবে। আবার এখানে যদি বাইনারি না হয়, ধরো এটা তোমার যদি এটা যদি তোমারই হয়, ধরো এখানে আমি যদি অক্টাল হয়, তো এই জিনিসটাই তোমার আবার অক্টাল, তো এখানে আমি দিলাম অক্টাল হয়, তাহলে কি হবে, এখানে এতক্ষণ যেখানে তুমি 2 টু দি পাওয়ার 0 দিচ্ছিলা, এবার সেখানে 8 টু দি পাওয়ার 0, যেখানে 2 টু দি পাওয়ার 1 দিচ্ছিলা সেখানে 8 টু দি পাওয়ার 1। আবার এই জিনিসটা যদি হেক্সাডেসিমেল হয়, তখন যেখানে অর্থাৎ এখানে যে ব্যাপারটা যদি আমি এক কথায় বলি, তুমি যখন যে কোনো মানে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল থেকে যখন দশমিকে যাবা, তোমার কি হবে, জাস্ট যে বেস থেকে তুমি যাবা এখানে পাওয়ার হিসেবে জাস্ট ওই বেসটা বসবে। ঠিক আছে, আচ্ছা, সো এতটুকু যদি বুঝে থাকো সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সংখ্যা পদ্ধতির আর একটা খুবই ভাইটাল একটা টপিক, যেটা থেকে ভর্তি পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, সেটা হলো মানে বাইনারি থেকে আমরা অক্টালে কিভাবে যেতে পারি, অথবা অক্টাল থেকে আবার বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কিভাবে যেতে পারি। ঠিক আছে, এবার ওই টপিকটা একটু দেখব। এবার আমরা দেখব বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে অক্টাল, দেখো বাইনারির বেস কত 2, অক্টালের বেস কত 8। ঠিক আছে, এখন দেখো এই 2কে যদি আমি লিখি 2 টু দি পাওয়ার 1, দেখো 2 এর পাওয়ার কত দিলে 8 হয়, 2 এর পাওয়ার যদি তুমি 3 দাও তাহলে কিন্তু এটার পাওয়ার কত হয় 8। ঠিক আছে, তার মানে তুমি যখন বাইনারি থেকে অক্টালে যাবা, সেই ক্ষেত্রে তোমার কী করতে হবে, 3 বিট করে গ্রুপ করতে হবে। কীভাবে মনে রাখবো, 2 এর পাওয়ার কিন্তু 3 দিলে সেটা কি হয় 8 হয়, তাহলে বাইনারি বেস 2 এরপর যখন তুমি 3 দিবা তখন সেটা অক্টাল হবে, মানে অক্টালের মানে সমান হবে। তার মানে তুমি কি করবা, তোমার যদি একটা বাইনারি নাম্বার দেওয়া থাকে সেটাকে তুমি কি করবা 3 বিট করে কি করবা গ্রুপ করবা। সো এখানে আমার একটা গ্রাফ, আবার একটা গ্রাফের কথা চিন্তা করি। এই আমার একটা গ্রাফ আছে, সাপোজ এই ধরো তোমার সেই রেডিক্স পয়েন্ট, এটা হলো আমার রেডিক্স পয়েন্ট,
আচ্ছা, সো এটা গেল। এখন দেখো, ধরো আমাকে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, ধরো আমি বললাম 101101 আর 110001, তো এই আমার একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এটাকে বললো এটা তুমি অক্টালে নাও, ঠিক আছে। তো আমরা নিয়ম থেকে কী দেখলাম, যে আমাকে যদি একটা বাইনারি থেকে অক্টালে যেতে বলে আমি কী করবো, 3 বিট করে গ্রুপ করব, এটা হলো আমার ফার্স্ট কাজ। তো এই ধরো আমার একটা রেডেক্স পয়েন্ট আছে, আমি এখান থেকে কী করবো, এই সংখ্যাগুলোকে 3 বিট করে গ্রুপ করব। সেখান থেকে 3 বিট নাও, যেমন এটা কত আসে 101, ঠিক আছে। আর এটা কত আসে, এটাও আসে আমার 101, তার মানে 3 বিট করে আমি গ্রুপ করব। এরপরে দেখবো এগুলোর ইকুইভ্যালেন্ট ভ্যালু কত, ঠিক আছে, এটা আমি একটু দেখব। দেখো 101, এটাকে যদি আমি ওই যে বিসিডি কোডের যে সিকোয়েন্সে লিখি, 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। সো দেখো আমার কিন্তু এখানে 1, 2 মানে 1, 2, 4 তিনটে লিখলেই হবে, যেহেতু অক্টাল কোডটা 3 বিটের। দেখো তো আমরা আগেই বলছিলাম এখানে কে কে অ্যাক্টিভ আছে, 4 অ্যাক্টিভ আছে আর 1 অ্যাক্টিভ আছে। তো আমার সূত্র কি ছিল, যাকে যাকে লেগেছে তাকে দিব আমি 1, আর যাকে যাকে লাগেনি তাকে দিলাম 0। তো দেখো এখানে কাকে কে লেগেছে, 4 কে লেগেছে আর 1 কে লেগেছে। তো আমরা শুধু কি করবো, যে যাকে যাকে লেগেছে সেই দুটো যোগ করবো, তাহলে 4 আর 1 কত হলো 5। আবার এই কি, এটাও যেহেতু 101, এটা হলো 5। তার মানে আমার পূর্ণাংশ পার্টটা শেষ, তার মানে আমার এই পার্টটার মান কত 55। এবার আসি আমরা এটার কাছে। সো এখানে কাজ করবো, এটাকে আমরা কী করবো, 3 বিট করে গ্রুপ করবো, তার মানে এখানে কত আসে 110 আসলো, আর এটা আসে 01। সো আমরা জানি কি, যদি আমাদের 3 বিট না হয় আমরা কি করব, একটা 0 দিয়ে নেব, ঠিক আছে। সো দেখো 110 এটার মান কত, এটা যদি আমরা একটু দেখি, ধরো 110 এটার মান কত, ধরো 110। সো আবার 1, 2, 4, দেখো তাহলে কি হবে, এখানে কাকে কে লেগেছে, 4 কে লেগেছে, 2 কে লেগেছে, ঠিক আছে। তার মানে এটার মান কত হবে, যেহেতু 4 আর 2 6, ঠিক আছে। আচ্ছা, এরপরে 010, এটার মান কত, 010, এটার মান যদি আমরা নির্ণয় করি 1, 2, 4, তাহলে এখানে কত আছে, এখানে আছে তোমার আমার শুধু কাকে লেগেছে 2 কে, তার মানে এটার আনসার হবে 2। তার মানে পুরো জিনিসটার অ্যান্সার কত 55.62, এটাই হবে আমার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, সো এতটুকু বুঝতে পারলে কি আমাকে একটু কমেন্টে জানাও। এতটুকু বুঝতে পারলা কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এখন দেখো অনেক সময় দেখা যাবে কি, আমরা 3 বিট করে তখন এই দিক থেকে গ্রুপ করবো। দেখো এই যে আমার রেডিক্স পয়েন্ট, এখানে কি মিন করতেছে, তুমি গ্রুপগুলো এই দিক থেকে করবা, আর এই যে রেডিক্স পয়েন্টের পরে মানে ভগ্নাংশ পাঠের জন্য গ্রুপগুলো তুমি এই দিক থেকে করবা। অনেক সময় দেখা যাবে কি আমরা 3 বিট করে গ্রুপ করতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, যে আমরা এখানে এক্সট্রা যদি আমার 0 লাগে সেখানে 0 দিয়ে নেব। আচ্ছা, একটু বুঝলে কিনা একটু কমেন্টে জানাও। আমি ক্লাস নিচ্ছি তো, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি বুঝিনি। আমি তো ওই ক্যান্টের যেটা আপনার 33 পরে কথা বলতেছি। আচ্ছা নেন 33, 34 নেন। আচ্ছা, এতটুকু বুঝলে কিনা একটু কমেন্টে জানাও। হ্যাঁ হ্যাঁ, অনেকে হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। সো ব্যাপারটা বুঝলাম কিনা, ধরো অর্থাৎ এভাবে তোমার বাইনারি থেকে যদি অক্টালে যেতে বলে তুমি যেটা করবা, এই যে তোমার রেডিক্স পয়েন্ট আছে এর পয়েন্টে তোমার যে সংখ্যাগুলো থাকবে এটাকে তুমি এই দিক থেকে গ্রুপ করবা 3 বিট করে। যদি দেখো তোমার গ্রুপিং করতে কখনো দেখবা যে গ্রুপিং করার পরে শুধু ধরো একটা ডিজিট বাকি, ধরো এক গ্রুপিং করা, ধরো এখানে আমি যদি আরেকটা 1 দিতাম, ধরো এখানে আরেকটা 1 যদি আমি দেই, সেক্ষেত্রে কী হবে, এখানে তো 3 বিট নাই, তুমি কী করবা, এখানে আবার প্রয়োজনীয় সংখ্যক 0 দিয়ে, মানে 2টা 0 দিয়ে এটাকে একটা গ্রুপ করবা। সো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। খুবই সিম্পল, জাস্ট তোমার কাজ হবে তুমি যদি ঠিকভাবে গ্রুপিং করতে পারো তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে বুঝতে পারে, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, সেটা আমরা দেখলাম বাইনারি থেকে আমরা কীভাবে অক্টালে যেতে পারি। এবার যদি আমরা উল্টাটা দেখি, অক্টাল থেকে আমরা কীভাবে বাইনারিতে যাব সেটা একটু দেখি, আশা করছি জিনিসটা তোমরা বুঝছো। এবার আমরা দেখবো অক্টাল থেকে আমরা কীভাবে বাইনারিতে যাব, ঠিক আছে। জাস্ট উল্টাটা দেখবো।
অক্টাল থেকে আমরা কীভাবে বাইনারিতে যাব। ইংরেজিতে লিখি, অক্টাল মানে 8 আর বাইনারি মানে 2 আছে। আচ্ছা, এরপরে আমার কাছে 5 বাইনারি আমরা দেখলাম এটা কত 101। সেই পুরো জিনিসটাকে তুমি যদি লেখো তাহলে 11101, তারপর এখানে এসে রেডিক্স পয়েন্ট 001101, এটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, তো আশা করছি বিষয়টা বুঝতে পারছো। জাস্ট উল্টা কাজটা করবো। আগের বার আমরা বাইনারি দেওয়া ছিল, আমরা 3 বিট করে গ্রুপ করেছিলাম, তারপর সেটার সমতুল্য অক্টাল ভ্যালু কত সেটা লিখেছিলাম। এবার সেটা মূলগুলোকে ভ্যালু করবো। আমরা প্রত্যেকটা অক্টা ভ্যালুকে 3 বিট বাইনারিতে রূপান্তর করবো। কীভাবে করবো? এই যে আমাদের এই 1 2 4 এর হেল্প নিয়ে, সেভাবে করলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো যদি বুঝে থাকো তাহলে লেখো ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, নেট একটু প্রবলেম করছে। আচ্ছা ঠিক আছে, সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, তোমরা কানেক্টেড থাকো। আচ্ছা, আর তোমরা এই লাইভ ক্লাসটা আবার একটু শেয়ার করে দাও, আর তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও, যেহেতু অনেকে ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা এরপরে দেখো, তুমি অক্টাল থেকে যদি বাইনারি বুঝো বা অথবা বাইনারি থেকে অক্টাল বুঝো, সেমভাবে তুমি কী করতে পারবা, হেক্সাডেসিমেল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এই দুইটা জিনিসও সলভ করতে পারবা। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি অক্টাল থেকে বাইনারি বুঝো তাহলে তুমি কী করতে পারবা, হেক্সাডেসিমেল থেকেও বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমেলও করতে পারবা। সো এবার আমরা যদি দেখি বাইনারি থেকে হেক্সাডেসিমেল অথবা কি হেক্সাডেসিমেল থেকে বাইনারি। সো দেখো বাইনারি কত 2, হেক্সাডেসিমেল কত 16। দেখো 2 এর পাওয়ার কত দিলে 16 হয়, 4 দিলে কিন্তু 16 হয়। তার মানে আগের বার 2 এর পাওয়ার অক্টালের ক্ষেত্রে 2 এর পাওয়ার 3 দিয়েছি, এবার 3 দেওয়ার পরে সেটা 8 হয়েছিল। এবার হেক্সাডেসিমেল ক্ষেত্রে 2 এর পর যখন আমরা 4 দিচ্ছি সেটা 16 হচ্ছে। তার মানে বিষয়টা আশা করি তোমরা বুঝে গেছো। সেটা কি, আগের বার যেখানে আমরা বাইনারিগুলোকে অক্টালের জন্য 3 বিট করে গ্রুপ করেছিলাম, এবার আমরা কী করবো, জাস্ট 4 বিট করে গ্রুপ করব। জাস্ট একই নিয়ম। তো আমাকে যে একটা বাইনারি দেয় 10101101, ধর রেডিক্স পয়েন্ট 111010, এরকম যে একটা দশমিক মানে সরি একটা বাইনারি আমাকে দেয়, যদি আমাকে বলে যেটার হেক্সাডেসিমেল কত হবে, এটার হেক্সাডেসিমেল কত হবে, আমরা কি করবো, এখান থেকে ওই যে সূত্র অনুযায়ী 4 বিট করে গ্রুপ করব। সেখান থেকে 4 বিট নাও 1101, আবার এখান থেকে এই 4 বিট নাও, তাহলে এটা কত হবে 0101। ঠিক আছে, এই একটা 1 পরে থাকে সিঙ্গেল, একে একটু মিঙ্গেল বানাইতে হবে, সিঙ্গেল থাকলে এই জিনিসটা খারাপ দেখা যায়। আচ্ছা, সো এখানে 1 আছে শুধু সিঙ্গেল, একে মানে পেয়ার করার জন্য কি করো, কতগুলো 0 দিয়ে পূরণ করে নাও। এখন তুমি দেখবা আগেরবার যেখানে 1 2, আগেরবার যেখানে আমরা কী করেছিলাম 1 2 4 নিয়েছিলাম, এবার আমরা জাস্ট একটা ডিজিট বেশি নেব, যেহেতু বাইনারি মানে হেক্সাডেসিমেল কোডটা আমার 4 বিট কোড। এবার আমরা ওই যে যাকে যাকে লাগবে তা এখানে এই যে 000 দিয়ে, শুধু কে আছে বেঁচে আছে কি 1, এজন্য এটার ভ্যালু কত 1। সেভাবে এটার ভ্যালু তুমি যদি বের করো, এটার ভ্যালু তুমি যদি বের করো, ইজিলি বের করতে পারবা। সেমভাবে এটাকে আবার এই দিক থেকে গ্রুপ করো, তাহলে এটা কত আসবে 1110, 1 2 3 4 হয়ে গেল। বাকি থেকে কি এটা 101 মানে 1000, যেহেতু আমাদের 8 ডিজিট নাই, এটাকে আমরা 00 দিয়ে পূরণ করে নিব। সেগুলার দেখবা, এগুলোকে তুমি যদি এখানে কনভার্ট করো তাহলে দেখবা যে ভ্যালুটা আসে সেটাই হবে তোমার অ্যান্সার। সেটা দেখলাম কি আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল। সেমভাবে তোমাকে যদি হেক্সাডেসিমেল থেকে বাইনারি বলে, জাস্ট উল্টা কাজটা করবা, প্রত্যেকটা হেক্সাডেসিমেল ডিজিটকে কী করবা, 4 বিট বাইনারিতে রূপান্তর করবা, শেষ কাজ। সো আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তোমরা বিষয়গুলো অনেক হয়তো আগে থেকেই জানো, তারপর আমি জিনিসটা একটু রিভিউ করে দিলাম। সো যেহেতু আমরা আজকে সংখ্যা পদ্ধতিটা মোটামুটি আমাদের শেষ করার টার্গেট আছে, আমরা এখন একটু দ্রুত যাবো। আর ওইদিকে যেহেতু আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা এইটার অ্যান্সারটা কত হবে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো। এটার অ্যান্সারটা তোমরা সলভ করে আমাকে একটু কমেন্টে জানাও, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা মূলত সংখ্যা পদ্ধতিটা রূপান্তরটা আমরা আপাতত এখানে রাখবো। এবার আমরা আর একটা ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হলো তোমার এই চ্যাপ্টারের, সেটা হলো
বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ, ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ, সেই জিনিসটা আমরা দেখব। বাইনারি যোগটা আমরা ইজিলি পারি, বাট অনেক সময় যদি আমাদের হেক্সাডেসিমেল বা অক্টাল এই ধরনের যোগ দেয় অক্টাল সংখ্যার, তখন আমরা অনেকেই দেখা যায় এগুলো সলভ করতে মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই। সো আমরা এবার দেখব বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ, ঠিক আছে? সো এবার আমরা দেখব বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ। এবার আমরা দেখব বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ, ঠিক আছে? তো বাইনারি যোগটা আসলে আমরা আপাতত দেখছি না, এটা খুবই ইজি। সো আমরা প্রথমে যেটা দেখব, বাইনারি যোগ দেখা চাই তো আমরা আগে একটু ডেসিমেল যোগটা দেখব। ছোটোবেলা আমরা অনেক করেছি। ধরো আমাকে যদি বলা হয় যে তোমাকে বললো যে 3 + 2, 2 আর 3 যোগ কর কত হয় 5, বা তোমাকে যখন বলা হয় ধরো তোমাকে যেন বলা হয় 8 আর 3 যোগ করো, তখন তুমি কত লিখো? দেখো 11 লেখো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা আমি কেন দেখাচ্ছি একটু পরেই দেখাবো। অথবা যখন তোমাকে বললো 12 + ধরো 4, তখন তুমি কত লিখো? তখন তুমি লেখো 16। আচ্ছা, এই বিষয়গুলো কীভাবে আসে? আচ্ছা, আর একটা যদি আমি একটু বড় দেই, ধরো আমি বললাম ধরো 13 প্লাস ধরো বললাম আমি ধরো 8, সেক্ষেত্রে এটা কত আসে? 21। এই জিনিসগুলো আমি কেন দেখাচ্ছি দেখো, এখানে আমার এটা সিম্পল আছে। 8 আর 3 তখন আমার লিখতেছি তখনই হচ্ছে 11, আবার 12 আর 4 যখন লিখতেছি তখন আসছে 16। তো এখানে একটা বিষয় আমরা খেয়াল করেছি কিনা দেখো, এই জিনিসটাকে আমরা একটু, এটা তো সহজ আছে, আমরা একটু কঠিন করে দেখব। ধরো এখানে আছে আমার 12, ঠিক আছে? আর এটার সাথে আছে 4, এটা আসে আমার 16, ঠিক আছে? সো এই জিনিসগুলো আসলে কিভাবে হয়? ধরো 12 আর এই ধরো এটাকে যখন আমরা 10 দিয়ে ভাগ করি তখন জিনিসটা কত আসে? এটা আসে 1, এটা আসে 10। তাহলে এখানে কত আসে? 12। আচ্ছা, 10 দিয়ে যদি 12কে ভাগ, এটা আসে আমার 2। আচ্ছা, সো এখানে এটা আমি কেন দেখাচ্ছি, তোমার যোগের ক্ষেত্রে একটা বিষয় হবে, ধরো যখন তুমি দুইটা সংখ্যা যোগ করবা, যোগ করার পরে যদি দেখো, যেমন এইটার ক্ষেত্রে ধরো, সরি এটা এক্সাম্পল হবে না, এইটা দিয়ে আমি আসলে এইটা দিয়ে মিলবে, 13 আর 8 এটা দিয়ে হবে। আচ্ছা, দেখো 13 আর 8 এটা যদি আমি একটু দেখি, ধরো 8 আর 3 কত হয়? 11 হয়। 11কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে সেটা কত হয়? 1 হয়। এখানে হয় 1। দেখো এখানে আমরা কি করেছি, মনে রাখবে একটা বিষয়, যখন তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ করবা, এটা আমি ডেসিমেল যোগ করছি, যখন তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ করবা, যদি দেখো তোমার দুইটা সংখ্যার যোগফল এটা তোমার যে বেইসের তুমি যোগ করতেছো, ওই বেইসের মান থেকে মানের সমান বা তার থেকে বড় হয়ে যায়, তখন ওই জিনিসটা কী করতে হয়? ভাগ করে লিখতে হয়। এটা আজকে এই নিয়মটা তোমরা জানো কিনা আমি জানি না। ধরো যখন তুমি কোনো সংখ্যা পদ্ধতি যোগ করবা, যেমন এখানে আমরা 8 আর 3 যোগ করলাম, কত হলো? 11। সেটাকে আমার যেহেতু ডেসিমেল যোগ 10 থেকে বেশি, এইরকম যদি বেশি হয়ে যায় তখন তুমি কী করবা? ওই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করবা। ভাগ করার পরে যেটা তোমার ভাগশেষ আসবে, সেই ভাগশেষটা তুমি সরাসরি বসাবা। যেটা তোমার ভাগশেষ আসবে সেটা তুমি সরাসরি বসাবা, আর যেটা ভাগফল থাকবে সেটাকে তুমি পরেরটার সাথে যোগ করবা। অনেকে বলতে পারো তাহলে 1 আর 1 যোগ করে দিবে। অনেকে বলতে ভাই এত কঠিন করে শেখার দরকার কি? ভাইয়া এই কঠিনটা তুমি যদি বুঝো তাহলে এই যে যত ধরনের সংখ্যা পদ্ধতির যোগ এটা তোমার কাছে পানি হয়ে যাবে, মানে পানির মতো সহজ হয়ে যাবে। কীভাবে দেখো, এখানে আমরা এইটাই যদি, এটা যদি আমি কেন দেখাইলাম এত, ধরো তোমাকে একটা অক্টাল যোগ দিল, ধরো তোমাকে বলা হলো ধরো 17 আর এখানে বললো 5, ধরো এটা একটা অক্টাল নাম্বার আছে, আর এখানে ধরো আর একটা অক্টাল নাম্বার আছে ধরো 7। তোমাকে বললো এই অক্টাল সংখ্যাটা মানে এটা তুমি যোগ করো, ঠিক আছে? কারণ অনেকে দেখি ভাই 7 আর 7 14, তার মানে 14 4 হাতে 1 1 আর 1 2। হ্যাঁ, এরকম অনেকে করে না, এভাবে কিন্তু করা যাবে না। কিভাবে করতে হবে দেখো, প্রথমে কী করবো? 7 আর 7 কত হয়? 14। 14 কি 8 থেকে বেশি না? আমি কি বলছিলাম নিয়মটা, তুমি যখন যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ করবা, যদি দেখো যোগফলটা তোমার এই বেস থেকে বড় হয়ে যাচ্ছে বা বেজের সমান হয়ে যাচ্ছে, তখন তুমি ওটা ওই যোগফলটাকে ওই বেস দিয়ে ভাগ করে লিখবা। কীভাবে? 7 আর 7 কত? 14। 14কে তুমি কী করবা? 7 দিয়ে এটার বেস 8 দিয়ে ভাগ করবা। তাহলে 8 2 14 ভিতরে কত বোঝায়? একবার। 8 কে 8, তাহলে 8 আসে কত হলে? 14 6 হলে। তাহলে আমি কী বলছিলাম নিয়ম বলছিলাম 8 দিয়ে তুমি যোগফলটাকে ভাগ করবা, যেটা তোমার ভাগশেষ আসবে সেটাকে তুমি সরাসরি বসাবা,
আর যেটা তোমার ভাগফল থাকবে সেটাই পরেরটার সাথে যোগ হবে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে 26। সো তুমি যদি ভাগ করতে না চাও, ভাই আমার ভাগ জিনিসটা ভালো লাগে না, ভাগ আমি পছন্দ করি না, আমি ভাগাভাগি পছন্দ করি না, আমি ভাগাভাগি আমি পছন্দ করি না, আমি একাই 100, সেক্ষেত্রে তুমি একটা নিয়ম মাথায় রাখতে পারো। দেখবা ওই যে বললাম কি আমি, যখন তুমি দুইটা সংখ্যা যোগ করবা, যোগফলটা যদি বেস থেকে বড় হয়ে যায়, তো মনে রাখবা বেস থেকে যত বেশি হবে সেইটা তুমি এখানে লিখবা, আর ক্যারি তো থাকবেই। তোমার এখানে 7 আর 7 14, এটা 8 হইলো বেস থেকে কত বেশি 6 বেশি, এই জন্য 6 লিখেছি। ওই যে ক্যারি 1, সেই 1 এটার সাথে যোগ হবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এরকম হয়, ধরো এখানে সংখ্যার দুইটা যদি ধরো আমি বললাম, ধরো 26 আর আমি সাথে 1 যোগ করলাম, এটা অক্টালে আছে, এটা অক্টালে আছে, এই যোগটা তুমি যদি করো তাহলে কি হচ্ছে দেখো তো, সরি এখানে 1 না, এটা 2 হবে। আচ্ছা, এটা যদি তুমি যোগ করো তাহলে কি হবে দেখো, 6 আর 2 8, তাহলে এটা কি বেইজের সমান না? আমি নিয়মে কি বলেছিলাম, যদি যোগফলটা তুমি যে বেইজে যোগ করতেছো, তুমি যে বেইজের হোক, সেটা দশমিক হোক, সেটা অক্টাল হোক, সেটা হেক্সাডেসিমেল হোক, সেটা বাইনারি হোক, তুমি যে বেইজে যোগ করতেছো, যদি যোগফলটা ওই বেইজের সমান অথবা বেইজ থেকে বড় হয়, তাহলে তুমি এটা সরাসরি বসাতে পারবে না, সেটা কী করতে হবে, তোমাকে ভাগ করে বসাইতে হবে। তাহলে ধরো 6 আর 2 কত 8, 8 কি এই অক্টালের বেইজের সমান, তাহলে এটা সরাসরি বসাতে হবে না, 8কে কী করতে হবে 8 দিয়ে ভাগ করতে হবে, 8 8 এর ভিতরে একবার 8, তাহলে এখানে ভাগফল থাকে 0, তার মানে এখানে ভাগফল 0 বসবে, এই যে ভাগফল 1, সেই 1টা এটার সাথে যোগ হবে, ঠিক আছে। তার মানে এটাকে আরও যদি তুমি ভাগ করে না লিখতে চাও, কীভাবে লিখবা, যদি দেখো যোগফলটা বেইজের সমান হয় তাহলে হবে 0, আর ওই ক্যারি 1টা পরেরটার সাথে যোগ হবে। আর যদি দেখো এই যোগফলটা বেস থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে যত বড় হচ্ছে বেস থেকে, যেমন এখানে এটা কত ছিল 8 আর 7 আর 7 14, এটা বেস 8 থেকে কত বেশি 6 বেশি, সেদিন আমরা 6 লিখেছি। এখন তোমার ইচ্ছা, তুমি কি ভাগ পদ্ধতি ফলো করবা নাকি তুমি মুখস্থ পদ্ধতি ফলো করবা, বাট আমি সবাইকে রিকমেন্ড করবো এই ভাগ করে করে করতে। সো আশা করছি এই নিয়মটা তো তুমি শিখতে পারো, যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ তোমার কাছে পানির মতো হয়ে যাবে। নিয়ম শুধু একটা, তুমি যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ যখন করবা, তুমি দেখবা যোগফলটা যদি বেইসের সমান বা বেইস থেকে বড় হয়, তাহলে তুমি কি করবা, ওই জিনিসটাকে ভাগ করে লিখবা। কীভাবে লিখবা, ভাগ করে ভাগফলটা সরাসরি বসবে, সরি ভাগশেষটা সরাসরি বসবে, আর ভাগফলটা পরেরটার সাথে যোগ হবে। এখন অনেকে যদি আমার মধ্যে বোকা হয়, তাহলে প্রশ্ন কর, ভাইয়া আপনি তো বললেন যোগফলটা বেইসের সমান বা বেইস থেকে বড়, তাহলে আমরা ভাগ করব, যদি বেস থেকে ছোট হয় তাহলে কি করব? হ্যাঁ, এটা তো একদম ছিল, যদি বেস থেকে ছোট হয় সেটা তো সরাসরি বসবে, সেক্ষেত্রে তো ভাগ এত কাহিনী করা লাগবে না, ঠিক আছে। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এই জিনিসটা যদি বুঝে থাকো, যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ আর তোমরা কখনই আটকাবে না, পৃথিবী উল্টে গেলেও আটকাবে না, আইসিটি সিলেবাসে থাকুক বা না থাকুক তাও তুমি আটকাবে না, ঠিক আছে। আশা করছি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। লাইভ আচ্ছা, তো যদি ক্লিয়ার হয়ে থাকে, এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো সংখ্যাপতির আর একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো 2 এর পরিপূরক, ঠিক আছে। এবার আমরা দেখব 2 এর পরিপূরক, যেটা থেকে মূলত প্রত্যেক বছর একটা প্রশ্ন সাধারণত আসেই, 2 এর পরিপূরক, ঠিক আছে। তো 2 এর পরিপূরকের কাজ কি? আমরা জানি কম্পিউটার মূলত সব ধরনের অপারেশন সে যোগের মাধ্যমে করে। সো কম্পিউটারে বিয়োগের কাজও আসলে যোগের মাধ্যমে করা হয়। এই যে কম্পিউটারের বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়, এই জিনিসটা হ্যান্ডেল করে মূলত 2 এর পরিপূরক। সো এবার আমরা দেখব 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক, ঠিক আছে। সো 2 এর পরিপূরক, ঠিক আছে, ইংরেজিতে বলা হয় টুস কমপ্লিমেন্ট। এই 2 এর পরিপূরক জাস্ট তুমি যদি 2টা লাইন মাথায় রাখতে পারো, তাহলে তোমার 2 এর পরিপূরক শেষ। আমরা ইন্টারমিডিয়েটে যেভাবে শিখেছিলাম বা আমাদের বইতে যেভাবে আছে কি, তোমার একটা সংখ্যার বাইনারি যদি দেওয়া থাকে, ওই বাইনারি সংখ্যাটা কী করতে হয়, প্রথমে ওটার 1 এর পরিপূরক করতে হয়, মানে 0কে 1 করতে হয়, 1কে 0 করতে হয়, এরপর 1 এর পরিপূরক করার পর ওটার সাথে যদি 1 যোগ করে দাও, তাহলে যে রেজাল্ট আসে ওইটাই 2 এর পরিপূরক। তার মানে এখানে অনেক কাহিনী, আমরা এত কাহিনী শিখবো না, ঠিক আছে। আমরা যেহেতু আমাদের ভার্সিটি পরীক্ষার সময় যেহেতু খুব শর্ট, আমরা একটু শর্টকাট শিখবো। ধরো তোমার কাছে একটা বাইনারি দেওয়া আছে, ধরো 1 1 0 1 1, তারপর তোমাকে একটা বাইনারি দেওয়া আছে। তো আমরা জানি যখনই তুমি 2 এর পরিপূরক করবা, তোমার বাইনারি যে কয় ডিজিটই থাকুক ওটাকে তোমার 8টা ডিজিট বানাইতে হবে। কেন বানাইতে হবে এটা আমরা জানি, আমাদের কম্পিউটার রেজিস্টারগুলো সাধারণত 8 বিটের হয় বা 16 বিটের হয়, এই কারণে 8 বিট তৈরি করতে হবে। সো রেজিস্টার নিয়ে আমরা এর পরবর্তী লেকচারে আলোচনা করব।
তো তোমাকে যখন ওই 2 প্রয়োগ করতে বলবে তুমি কী করবা, সংখ্যাটা 8 ডিজিট থাকলে তো শুকিয়ে আলহামদুলিল্লাহ, আর না থাকলে তুমি 8 বানাই নেবা। এখানে কয়টা আছে, 5টা, 8টা ডিজিট বানাই নাও। এই তোমাকে একটা বাইনারি দেওয়া আছে, তোমাকে বললো এটা 2 এর পরিপূরক কত হবে। সো এটা করার জন্য জাস্ট 2টা জিনিস মাথায় রাখবা। সেটা কি, 2 এর পরিপূরক কাজ হবে 2টা, 2 এর পরিপূরক কাজ হবে 2টা। সেটা হলো এই তুমি দেখবা প্রথম মানে ডান দিক থেকে, এটা কি, হ্যাঁ ডান দিক থেকে প্রথম 1 কোথায় আছে, মানে তুমি ডান দিক থেকে আগাবা, দেখবা প্রথম 1 কোথায় আছে। ঠিক আছে, তুমি ডান দিক থেকে আগাই থেকে দেখবা যে প্রথম 1 কোথায় আছে। এটা তোমার প্রথম কাজ। যেখানেই 1 পাবা, এবার সেকেন্ড কাজ কি, যেখানেই 1 পাবে তাকে ঠিক রাখবা, বাকিগুলোকে বা এর পরবর্তীগুলো সব চেঞ্জ করে দেবা, পরবর্তী সব পরিবর্তন করবে। তা তোমার কাজ হবে কি 2টা, তুমি এই ডান দিক থেকে খুঁজবা কোথায় 1 আছে, তুমি ডান দিক থেকে আগাবা, প্রথম 1 কোথায় আছে সেটা দেখবা। যখনই তুমি প্রথম 1 পাবা, এরপরে তুমি যা পাবা সবগুলোকে চেঞ্জ করে দেবা, 0 থাকলে 1 করে দেবা, 1 থাকলে 0 করে দেবা। যেমন এই অঙ্কটা যদি আমি দেখি, দেখো আমি এখান থেকে আগাবো, আমি দেখবো প্রথম 1 কোথায় আছে, দেখি আমার এই যে 1 সোনার চাঁদ পিতলার বুক, সে প্রথমে বসে আছে। সো একে তুমি লেখো, আমার সূত্র কি ছিল, ডান দিক থেকে আমি প্রথম 1 কোথায় আছে সেটা দেখবো, প্রথম আমি পেয়ে গেছি, কাহিনী গুছ। এরপর থেকে যা আছে সব উল্টে দাও, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, তাহলে 1 1 1, এটাই অ্যান্সার। ঠিক আছে, আবার বলতেছি, তোমার কাজ হবে 2টা। যখন একটা সংখ্যা দেখো, এটা যদি তোমার বাইনারি দিয়ে দেয় তাহলে তো ভালো, যদি তোমাকে ডেসিমেল দিতে, ধরো একটা ডেসিমেল দেয়, সেটাকে বাইনারি করে নিতে হবে। সাধারণত ওরকম থাকে না, সাধারণত বাইনারি থাকে। তোমার কাজ হবে কি, যে বাইনারিটি তোমার দেওয়া আছে ওটাকে তুমি 8 বিট করবা, কাজ শেষ। করার পরে তুমি কি করবা, এইটার ডান দিক থেকে তুমি আগাবা, দেখবা প্রথম 1 কোথায় আছে। তো দেখো এখানে প্রথম 1 প্রথমে বসে আছে। তো এ হলো বস, এ যখন বসে আছে সেকে তুমি প্রথমে লিখবা, এরপর থেকে তুমি যা আছে সব উল্টাই দেবা, 0 থাকলে 1, 1 থাকলে 0। সেটা যদি তোমরা বুঝে থাকো, আমি যদি তোমাদের একটা করতে দেই, 0 0 1 1 1 0, কটা হলো, 3টা 6টা, 0 0। এইটার 2 এর পরিপূরক কত হবে, এটা একটু কমেন্টে জানাও। তা আমি বলছিলাম নিয়মটা কি, এই দিক থেকে প্রথমে তুমি 1 খুঁজবা, আগাবা, যেই তুমি প্রথম 1 পাবা সেটাকে লিখবা, এরপর থেকে যা আছে সবগুলোকে তুমি চেঞ্জ করে দেবা, 0 থাকলে 1 করে দেবা, 1 থাকলে 0 করে দেবা। দেখো এটা কত, একটু আমার কমেন্টে জানাও। তো 2 এর পরিপূরক জাস্ট 2টা লাইন মাথায় রাখবা, ডান দিক থেকে 1 খুঁজবো, যেই মাত্র 1 পাবো এরপর থেকে সব চেঞ্জ করে দেবো। এটা একটু মুখস্থ করে নাও, ডান দিক থেকে 1 খুঁজবো, যেই মাত্র প্রথম 1 পাবো এরপর থেকে সব চেঞ্জ করে দেবো, শেষ কাহিনী গুজ। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে, হ্যাঁ হ্যাঁ অ্যান্সারটা 8 বিটে দিতে হবে কিন্তু। আচ্ছা দেখি আমরা, আমার সাথে অ্যান্সারটা মিলাই না, অনেকের অ্যান্সারটা হয়েছে। দেখো এই দিক থেকে তুমি 1 খুঁজো, প্রথমে 0 আছে, লাভ নাই, 1 লাগবে, আমার বস হলো 1, 0 আছে, লাভ নাই, প্রথম 1 পেয়ে গেছি, প্রথম 1 যখনই পাবো এরপর থেকে সব চেঞ্জ হয়ে যাবে। 1 আছে বাবা, 1 তুমি 0 হয়ে যাও, কিছু করার নাই, 0 আছে 1 হয়ে যাও, 1 হয়ে যাও, এটাই অ্যান্সার। তো আজকে থেকে 2 এর পরিপূরকে আশা করছি কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সো এতটুকু যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, অনেকের অ্যান্সারই ঠিক আছে। জাস্ট 2টা জিনিস মাথায় রাখবা, প্রথম ডান দিক থেকে তোমার প্রথম 1 কোথায় আছে, প্রথম 1কে যেই মাত্র পাবা বলো বাবা তুমি এবার বসো, তোমার পর থেকে সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই হলো কাহিনী। আচ্ছা, সো তাহলে আশা করছি তোমরা 2 এর পরিপূরক বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, সো ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যে টপিক, সেটা হলো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিক, সেটা হলো বিভিন্ন ধরনের কোড। এই কোড থেকে সাধারণত বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসেই, যে বিভিন্ন ধরনের কোড, এর মধ্যে ফেমাস কিছু কোড আছে, যেমন কোড। এই কোড থেকে এটাকে লিখে নাও, VVI ফর RU, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় ICT আছে, খুব ইম্পর্ট্যান্ট।
এই কোডের মধ্যে আমরা বেসিক্যালি যে কোডগুলো নিয়ে বেশি প্রশ্ন আসে সেটা হলো একটা হলো বিসিডি বা বাইনারি কোডের ডেসিমাল, তারপর হলো ই বি সি ডি আইসি, এরপর আছে আমার এএসসি ASCII 7, এরপর আছে আমার ASCII ASCII 8, এরপর আসে 5 নম্বরে আছে আমার কি ইউনিকোড। সো ফুল মিনিংগুলো আশা করি তোমরা জানো। বিসিডি মানে বাইনারি কোডের ডেসিমাল, ইবিসিডি কোড মানে কি এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন, এটা মানে ফুল মিনিংটা অত বেশি ইম্পর্টেন্ট না। ASCII মানে কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আর কি এটা সেম। ইউনিকোড মানে ইউনিভার্সাল কোড। আমরা জানি কিছুক্ষণ আগে দেখলাম বিসিডি কোড মানে 4 বিট কোড। বিসিডি কোড কয় বিট কোড? 4 বিট কোড। তার মানে কোনো একটা কোড যদি n বিটের হয় সেটা দ্বারা তুমি 2 টু দি পাওয়ার n সংখ্যক চিহ্ন তুমি প্রকাশ করতে পারবা, ঠিক আছে। আমরা জানি বাইনারি কোড কত? 4 বিট কোড। আর ইবিসিডি কোড হলো 8 বিট কোড, ঠিক আছে। তার মানে এটা দ্বারা কত? 2 টু দি পাওয়ার 8। তো 2 টু দি পাওয়ার 4 কত আসে? এটা আসে তোমার 16। 2 টু দি পাওয়ার 8 আসে মেবি 256। আচ্ছা, এবার ASCII কোড মানে এটা হলো 7 বিট কোড, এটা 2 টু দি পাওয়ার 7 মানে হয় 128। ASCII 8 মানে 8 বিট কোড, এটা হবে 2 টু দি পাওয়ার 8, এটা হবে 256। আর ইউনিকোড মানে হলো এটা হলো 16 বিট কোড, ঠিক আছে। তার মানে হবে 2 টু দি পাওয়ার 16। এটা মেবি 65,000 সামথিং আসে, 65,000 কত এরকম, যাই হোক এটা দেখে নিবা। তো দেখো এখান থেকে আমাদের একটা প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ইউনিট আইনসিটি আছে, কমার্স ইউনিট আর সায়েন্স ইউনিট, সেখানে আসেই। দেখো এটাকে খুব সহজে মনে রাখা যায় একটা সিকোয়েন্সের মাধ্যমে। দেখো প্রথমে আছে কি বিসিডি কোড। আমরা বিসিডি কোড জানি 4 বিট কোড। এখন দেখো এখানে বিসিডিটা লিখতে তোমার কয়টা শব্দ লাগছে? তিনটে শব্দ লাগছে বিসিডি, বি সি ডি। বাট ইবিসিডি লিখতে কয়টা কোড লাগছে, মানে কয়টা শব্দ লাগছে? দেখো 6টা। তার মানে কি বিসিডি কোড যদি 4 বিট হয় তাহলে ইবিসিডি কত হবে? 8 বিট। যেহেতু এটা হচ্ছে 3টা, এটার দ্বিগুণ লাগছে এইটা। এভাবে তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো। তারপর বিসিডি কোড 4 বিট কোড, এটা আমরা সবাই জানি। তাহলে ইবিসিডি যেহেতু বিসিডি এর ডাবল সংখ্যক অক্ষর, তার মানে এটার কোড মানে বিট হবে ডাবল। আর এই ASCII 7 মানে কি? এই যে 7, এটা থেকে তুমি ASCII কোডটা মনে রাখতে পারো। ASCII 8 মানে 8 বিট কোড। এবার লাস্টে গিয়েছে ইউনিকোড। এবার অনেকে বলতো ভাইয়া এতক্ষণ তো চালাকি করলেন, এবার তো ধরা খেয়ে গেলেন, ইউনিকোডকে কীভাবে মনে রাখবেন? দেখো ইউনিকোড মানে ইউনিভার্সাল কোড, যত ধরনের কোড আছে সবগুলোর সমন্বয়। এখানে দেখো আমরা কতগুলো কোড নিয়ে আলোচনা করলাম, বিসিডি, ASCII 7, ASCII 8। দেখো বিসিডি লিখতে লাগে 3টা অক্ষর, ইবিসিডি লিখতে অক্ষর লাগে 6টা, ASCII লিখতে অক্ষর লাগে কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে ASCII লিখতে লাগে 7টা। তাহলে দেখো প্রথমে লাগে হলো আমার 3, তারপর 6, তারপর 7। তাহলে 6 7 13, 13 আর 3 কত? 16। যেহেতু ইউনিকোড মানে সবগুলো করে সমন্বয়, তার মানে কি আমার সবগুলো অক্ষর যদি যোগ করি আমার রেঞ্জ আছে 16। তার মানে ইউনিকোড কত? 16 বিট। তো আমি আবার বলতেছি, এই জিনিসটা যদি কেউ ভালোভাবে আশা করছি বুঝছো, যদি মাথায় রাখতে পারো, তুমি ভার্সিটি পরীক্ষা থেকে 1 মার্ক কমন পেয়ে যাবা, ঠিক আছে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, কে কে বুঝতে পারো না একটু কমেন্ট করো। অনেকে বলছে ভাই আরেকবার জিনিসটা রিভিউ করেন। হ্যাঁ, আরেকবার দেখাচ্ছি আমি। দেখো প্রথমে কি ছিল আমার বিসিডি কোড। বিসিডি কোডকে আমি জানি 4 বিট কোড, ঠিক আছে। কারণ বিসিডি লিখতে আমার শব্দ লাগে 3টা, বিসিডি। আর ইবিসিডি লিখতে কয়টা লাগে? 4টা। তার বিসিডি ডাবল হলো কি ইবিসিডি। কারণ বিসিডি কোড যদি 4 বিট হয়, এই কোডটা কত হবে? তার 4 দ্বিগুণ 8। ASCII 7, এখানে 7 দেওয়া আছে, তার মানে হলো 7 বিট। ASCII 8 মানে 8 বিট। আর ইউনিকোড মানে কি? ইউনিভার্সাল কোড, মানে সবগুলো কোডের সমন্বয়। এখানে যতগুলো কোড আছে সবগুলো কোডের যে অক্ষরগুলো তুমি যোগ করো, রেজাল্ট আসে 16। এই জন্য ইউনিকোডটা 16 বিটের, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আজকে যেহেতু অনেকে নামাজে যাবে, আমাদের নামাজের সময় হচ্ছে, আজকের আলোচনা আপাতত মানে আমাদের পড়াশোনার আলোচনা আমরা এইভাবে রাখবো। এবার আমরা তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেবো। সেটা হলো গুচ্ছে আইসিটি থাকবে কি থাকবে না। আচ্ছা, এটার নিউজটা তোমরা সবাই দেখেছো, ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ। তারা বলেছে যে আসলে ওই যে মানে সিলেবাস প্রণয়ন যে কমিটি আছে, সেই কমিটির মধ্যে আসলে মানে কিছু সদস্য আছে যারা চাচ্ছে যে আইসিটিটা এবছরে ভর্তি পরীক্ষায় না থাকুক। এর অনেকগুলো রিজন হতে পারে। যেমন গত বছর যে আইসিটি ভর্তি পরীক্ষা হয়েছিল, ওখানে মানে কোশ্চেনগুলো একটু কম্পারেটিভলি একটু হার্ড ছিল, যেখানে অনেক বিশেষ করে আর্টসের ছেলেমেয়েরা অনেক বেশি মানে স্ট্রাগল করেছে আইসিটি প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। এবং অনেকে দেখা যায় যে অনেক ভার্সিটির সিট ফাঁকা থেকে গেছে, অনেকে দেখা যায় পাশেই করতে পারেনি। সেই কারণে অনেক ইউনিভার্সিটির সিট ফাঁকা রয়ে গেছে। এই জন্য অনেক ইউনিভার্সিটির কর্তৃপক্ষ চাচ্ছে যে আইসিটিটা সিলেবাসে না থাকুক।
তো এই একটা রিজন হতে পারে। এখন দেখো এটা কিন্তু একটা আনঅফিসিয়াল ডিসিশন, তারা সিলেবাস কমিটি প্রণয়ন করেছে, এই সিলেবাস কমিটি এরপরে মিটিংয়ে বসবে, মিটিংয়ে বসার পরে তারা যেটা ফাইনাল ডিসিশন দেবে সেটাই হবে ফাইনাল ডিসিশন। সো আপাতত তোমরা যেহেতু এখন আমাদের অফিসিয়াল কোনো ডিসিশন আমরা পাইনি, আপাতত তোমরা যেভাবে পড়াশোনা করতেছো সেভাবে পড়াশোনা করতে থাকো। যেহেতু আমাদের গুচ্ছের পরীক্ষা আরও অনেক দেরি আছে, সেটা নিয়ে আপাতত কোনো পেন নেওয়ার দরকার নাই। সো আপাতত তোমরা কী করো, যেভাবে পড়াশোনা করতেছো করতে থাকো। আচ্ছা, এই গেলে একটা বিষয়। দেখো সাপোজ আমি ধরে নিচ্ছি, আমি আশা করছি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেটা বলে বা আমার অভিজ্ঞতা যে গুচ্ছ হয়তো বা আইসিটি তোমাদের থাকবে, এটা আমার বিশ্বাস যে হয়তো আইসিটিতে থাকবে। হয়তো বা মার্কেট ডিস্ট্রিবিউশন একটু চেঞ্জ হবে, আগে যেখানে অনেক বেশি মার্ক ছিল হয়তো মার্কটা অনেক কমে আসবে, বাট আমার যেটা মনে হচ্ছে যে থাকবে। আচ্ছা, এই গেলে একটা বিষয়। দেখো গুচ্ছে যদি সাপোজ আইসিটি না থাকে, গুচ্ছে আইসিটি না থাকলেও তোমার কিন্তু এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার ডি ইউনিটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা ডি ইউনিট বা বিভাগ পরিবর্তন ইউনিট, সেখানে কিন্তু এবার দেখবা তোমার সার্কুলারে সরাসরি বলা আছে যেখানে সাধারণ জ্ঞান পার্টে তোমার কি আছে, সাধারণ জ্ঞান পার্টে বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয়গুলো যেরকম আছে এর সাথে কি তোমরা 9 10 যে জেনারেল ম্যাথ আর আইসিটি পড়েছো সেখান থেকেও কিন্তু কোশ্চেন হবে। সো আইসিটি কিন্তু খুব বড়, মানে খুব ব্রডলি একটা বিষয়। তার মানে এখানে তুমি যদি মনে করে থাকো যে সব প্রশ্ন ওখান থেকে আসবে, না, আইসিটি বিষয়টা অনেক বিস্তৃত, এখানে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে আইসিটি রিলেটেড। দেখো ঢাকা ভার্সিটির ডি ইউনিট আমার আইসিটি আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট আর সি ইউনিট মানে তোমার যেটা কমার্স ইউনিট সায়েন্স ইউনিট সেখানে কিন্তু কম্পালসারি আইসিটি থাকে। এরপরে দেখবা চিটাগং ইউনিভার্সিটির কোশ্চেনেও, চিটাগং ইউনিভার্সিটির কিছু কিছু ইউনিটের কোশ্চেনেও কিন্তু কী হয়, আইসিটিতে দু একটা কোশ্চেন থাকে। এরপরে তোমার ঢাকা ইউনিভার্সিটি গত বছর যদি বি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো বা বি ইউনিটে যদি কোশ্চেন দেখো, ওখানে কিন্তু আইসিটিতে কোশ্চেন ছিল। তার মানে আশা করছি গুচ্ছে তোমার আইসিটি থাকবে, এটা ধরে নাও যে আশা করছি থাকবে, এটা আমার ব্যক্তিগত দৃঢ় বিশ্বাস, ঠিক আছে। সো গুচ্ছে যদি সাপোজ নাও থাকে সেই ক্ষেত্রে তোমার অনেকগুলো ইউনিভার্সিটিতে কিন্তু আইসিটি তোমার আছে। সো এটা নিয়ে আপাতত এত বেশি প্যারা নেওয়ার কিছু নাই, অনেকেই হতাশ হয়ে যাচ্ছ, কোনো হতাশার দরকার নাই। আগে অফিসিয়াল ডিক্লারেশন আসুক, তারপরে আমরা এ বিষয়ের আরও ডিটেলসে কথা বলবো। যেহেতু এখনও অনেকগুলো ইউনিভার্সিটিতে আমাদের কনফার্ম আইসিটি থাকতেছে, তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ সেভাবে নিতে থাকো, যেহেতু গুচ্ছের পরীক্ষাটা অনেক দেরিতে। সো আইসিটিটাকে আপাতত তোমরা যেভাবে চলতে চলো, আইসিটিতে তোমরা যদি সুযোগ থাকে হালকা পাতলা একটু পড়াশোনা করো। যখন আমরা অফিসিয়াল ডিসিশন আসবে তখন আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। সো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আর যেহেতু আসলে আমাদের এখানে যেহেতু অনলাইন সিস্টেম, সো অনলাইনে সবাইকে আমার বাসায় দাওয়াত রইল, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম। আর একটা বিষয়, ঈদের আনন্দে পড়াশোনা একদম মানে কি বলে আমাদের এলাকায় বলে মাচায় তুলে রাখা, মাচায় তুলে রাখো না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। পড়াশোনাটা একটু কন্টিনিউ করবে ঈদের মধ্যে থেকেও। তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে সকলকে আরেকবার ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।